আমি কর্মীলতাকে আর কি করে খুঁজে পাবো? ওই মেয়েটাকে দেখে যেন কেন বারবার কর্মীলতার কথা মনে পড়ছে। ওকে, আমার জানাটা খুব দরকার ছিল, তবে জানি না দুঃখ যখন আসে তখন সব দিক থেকে কেন আসে। যা চাইছি তা কিছুই নিজের মতো করে সাজাতে পারছি না। কত স্বপ্ন দেখেছিলাম কর্মীলতার আমি সুখে শান্তিতে সংসার করব, আমরা দুজনেই একটা সুখের ঘর বাঁধবো। সেটা হচ্ছে শেষমেশ দুঃস্বপ্নে পরিণত হলো। যাই হোক, এসব ভেবে আর লাভ নেই, আমি বরং আবারও কর্মীলতাকে খুঁজতে শুরু করি। এই বলে সূর্য ভাঙা মন নিয়ে আবারও কর্মীলতাকে খুঁজতে শুরু করে দেয়। আর এদিকে কর্মীলতা পানি নিয়ে বাড়িতে নিরাপদে পৌঁছে যায়, কিন্তু তার মনে সেই আতঙ্ক ও ভয় রয়েই যায়, যা তার চোখে মুখে ভেসে ওঠে। যাক বাবা, ভালোই ভালোই বাড়িতে ফিরতে পারলাম। তাহলে বুড়িমা ঠিকই বলেছিল, আমার একা হয়তো কোথাও বাইরে যাওয়া ঠিক না। আমি এখন এই গ্রামে নতুন। ভাগ্যিস ওই লোকটা ছিল, লোকটাকে তো আমিও মনে মনে খুঁজছি। মানুষটা সেদিন কেমন ক্লান্ত হয়ে পড়েছিল বটগাছ তলাতে। সেদিন বেচারার সাথে খুব অন্যায় হয়েছে। পেয়ারা দুটো ভাবে খেতে দিল না। ভেবেছিলাম তাকে দেখলে একটু ক্ষমা চেয়ে নেব, কিন্তু আবার যে লোকটার সাথে এমন করে দেখা হয়ে যাবে আমি তো ভাবতেও পারিনি। কেমন কাকতালীয় ভাবে সেই লোকটা আমাকে বখাটে ছেলেটার হাত থেকে পালাতে সাহায্য করলো। তাকে তো আমার একটু ধন্যবাদ দেওয়াই উচিত ছিল, কিন্তু আমার তো তখন এই বিষয়টা মাথাতে কাজ করছিল না, যে ভয়ে ছিলাম আমি। যাই হোক, তার সাথে এরপরে দেখা হলে একই সাথে ধন্যবাদ ও ক্ষমা চেয়ে আসবো। কিন্তু লোকটা কোথায় থাকে আমি যে এটাও জানি না। তাহলে কি করে খুঁজবো লোকটাকে? কর্মীলতা এসব বলতে বলতে বুড়ি এসে সেখানে হাজির হয়, ও সে আবারও কর্মীলতাকে অস্থির অবস্থায় দেখতে পায়। কিরে মায়া, তোকে দেখে এমন ভীত আতঙ্কিত কেন দেখাচ্ছে? কি হয়েছে আবার? নতুন করে কোনো কল্পনা ভেসে উঠেছে বুঝি তোর মনের মাঝে? কিছু কি তোর মনে পড়ছে? বল আমাকে, সব খুলে বল, কোনো দ্বিধা করিস না। আমি তোকে সাহায্য করব তোর স্মৃতি ফিরে পেতে। বল মেয়ে, কি হয়েছে তোর? না না, বুড়িমাকে ওই বখাটে লোকটার বিষয়ে এখনই কিছু বলা যাবে না, তাহলে সে এটা নিয়ে খুব চিন্তা করবে। বয়স্ক মানুষ এমনিতেই, তাকে আর এত দুশ্চিন্তায় ফেলতে চাই না আমি। সে আমার সাথে একটু ভালো করে সময় কাটাচ্ছে, এভাবেই থাক না, বাদ দে এসব এখন। কিন্তু আমার যে বাড়িতে আসার পর থেকে কেমন যেন লাগছে, বুকের ভেতরটা যে এখনো ধড়ফড় করছে। মনে হচ্ছে ভয়টা আমি এখনো কাটিয়ে উঠতে পারিনি। কিরে মায়া, এখনো চুপ করেই আছিস যে? বল, কি হয়েছে? শরীরটা আবার খারাপ লাগছে না কি রে? কেমন যেন মুখটা শুকিয়ে গেছে। মানে না বুড়িমা, তেমন কিছুই নয়, আসলে একটু ক্লান্ত লাগছে আর কি। তুমি এসব ভেবো না। এই যে দেখেছিস, তা তো হবেই, আমিও তো এটাই ভাবছিলাম। ক্লান্ত তো হবি, যে খাটাখাটনি করলি আজ। আমার কোনো কথাই তো তুই শুনিস না। সারা পথ একাই দুটো বাজারের ব্যাগ বয়ে নিয়ে এসেছিস, আমাকে তো একটাও ধরতেই দিলি না। যাই হোক, তুই বস তবে, আমি রান্নাঘর থেকে দেখে আসি বৌমার রান্না কত দূর। আবার তো আমাদের সিঙ্গারা বানানোর কাজ শুরু করে দিতে হবে, তারপরে আবার বিকেলে সেটা নিয়ে বের হতে হবে। এই বলে বুড়ি সেখান থেকে চলে গেল রান্নাঘরের দিকে। আর এদিকে সূর্য কর্মীলতাকে খুঁজতে থাকে পথে পথে, আশেপাশে লোকজনের কাছেও জিজ্ঞাসা করতে থাকে, কিন্তু কেউই সূর্যকে কর্মীলতার খোঁজ বলতে পারে না। বুড়িমা, সিঙ্গারাগুলো তো বানানো সব শেষ, এবার এগুলো বিক্রি করতে নিয়ে যাওয়ার পালা। বলছি বুড়িমা, আজ না আমার শরীরটা কেমন যেন লাগছে, খুব দুর্বল লাগছে।
তুমি কি আজ একা এগুলো নিয়ে বিক্রি করতে যেতে পারবে? শুধু ভেজে ভেজে তুলে ফেললেই হবে। ঠিক আছে, কেন পারবো না? অবশ্যই পারবো। আমি তো কাল দেখেছি তুই কিভাবে সিঙ্গারা ভাজিস। তোর শরীরটা যে ভালো না তা আমি আগেই বুঝতে পেরেছিলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই বাড়িতে থাক, আমি যাচ্ছি, বিকেল তো হয়েই এসেছে। এরপর বুড়ি বানানো সিঙ্গারাগুলো নিয়ে বিক্রি করতে বের হলো। আর এদিকে সূর্য আবারও বুড়ির দোকানের দিকে এলো। আরে ওই তো সে সিঙ্গারা আলো বুড়িমা। যাই তো, আজকে আবার দুটো সিঙ্গারা খেয়ে আসি। আজ বুড়িমায়ের নাতনিকে পারলে একটু দেখার চেষ্টা করব। কেন যেন তাকে বারবার দেখতে খুব মন চাইছে। এই বলে সূর্য বইয়ের দোকানে গেল। ও আবারও দুটো সিঙ্গারা নিল ও সেগুলো সে খেতে লাগলো। এই তো আবারও সেই স্বাদ যেটা আমি কানে পেয়েছিলাম। এই সিঙ্গারাগুলো খেতে কেমন যেন কর্মীরা তো স্মৃতিগুলো আজও আবার মনে পড়লো। কেন এমনটা হচ্ছে? আজও তো সে একই অনুভূতি। মানে বলছি বুড়িমা, আজও কি এই সিঙ্গারাগুলো আপনার নাতনি বানিয়েছে? হ্যাঁ বাবা, আমার নাতনি নিজের হাতে বানিয়েছে। ও আচ্ছা, বেশ ভালো খেতে হয়েছে আজও। তো বলছি বুড়িমা, আপনার নাতনি কোথায়? একবার তাকে খুব দেখতে মন চাইছে। মানে আর কি একটু ধন্যবাদ জানাতে চাইছিলাম আর কি, এত সুন্দর মজার সিঙ্গারা বানানোর জন্য। এই আর কি। ও তাই বুঝি, এটা তো বেশ ভালো কথা। কিন্তু বাবা, আজ তো আমার নাতনি আসেনি। ও বাড়িতেই বসে সিঙ্গারাগুলো বানিয়ে দিয়েছে আমাকে। ওর শরীরটা আজ খুব খারাপ, তাই ঘরে বসে একটু বিশ্রাম নিচ্ছে। সমস্যা নেই, আমি বাড়িতে গিয়ে ওকে বলে দেব তোমার কথা। ইস, আমার কপালটাই যেন পোড়া, আজ সে আসেনি। জানি না কবে সে সুস্থ হবে আর কবেই বা আসবে। আমার সাথে এমন কেন হচ্ছে? যেটা করতে যাচ্ছি তাতেই যেন ব্যর্থ হচ্ছি। দুপুরে ওই মেয়েটা যখন পানি নিয়ে যাচ্ছিল তাকে দেখতে গিয়েও দেখতে পেলাম না। আজ আমার এই পরিমাণ নাতনিকেও দেখতে পেলাম না। আর এদিকে কর্মীলতাকেও আমি খুঁজে পাচ্ছি না। আমি এখন কি করব? কোন দিকে যাব? কিছু যে আমার মাথায় ঢুকছে না। কত হলো দিন হয়ে গেল, এখন কর্মীলতাকে খুঁজে পেলাম না। এদিকে সূর্যের এই বিষণ্ণ মুখখানা দেখে বুড়ি বুঝতে পারে সূর্যের হয়তো কোনো সমস্যা হয়েছে। তাই সে সূর্যের কাছে সেই সমস্যার কথা জানার চেষ্টা করে। বলছি, ও ছেলে, তুমি কি নিয়ে এত দুশ্চিন্তা করছো? এমন মন মরা হয়ে গেলে কেন হঠাৎ করে? কোনো সমস্যায় পড়েছো নাকি? সেরকম কিছু হলেই আমাকে বলতে পারো খুলে। বুড়িমাকে বরং আজ বলেই ফেলি সত্যটা। আসলে বুড়িমা, আমি গ্রামে এসেছিলাম একজনকে খুঁজতে। দুদিন হলো সে হারিয়ে গেছে, কোথাও খুঁজে পাচ্ছি না। ওর নাম হচ্ছে কর্মীলতা। এমন নামের কাউকে দেখেছেন কি এই গ্রামে? দেখে থাকলে আমাকে একটু সন্ধান দিন দয়া করে। অনেক জায়গায় খুঁজেছি ওকে, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছি না বুড়িমা। কর্মীলতা নাম তো শুনে মনে হচ্ছে একটা মেয়ে হবে অবশ্যই। আর হারিয়েছে সে 2 দিন আগে। তার মানে কি ও মায়ার কথাই বলছে না তো? একবার জিজ্ঞাস করে দেখি তো সে দেখতে কেমন, আর এই ছেলেটাই বা ওর কি হয় সম্পর্কে। এই যে ও ছেলে, বলছি তোমার হারিয়ে যাওয়া সেই মেয়েটার গায়ের বর্ণ চেহারা দেখতে কেমন? যদি একটু বলতে তবে তো আমার জন্য সহজ হতো বিষয়টা বুঝতে। এরপর সূর্য বুড়িকে কর্মীলতার অবয়ব, গায়ের বর্ণ সবকিছু ঘুরে বলতে থাকে। ও এসব বর্ণনা শুনে বুড়ি খুব অবাক হয়ে যায়, কারণ এই সম্পূর্ণ বর্ণনাই যে মায়ার সাথে মিলে যায়। কি আশ্চর্য ব্যাপার!
ছেলেটার বর্ণনা শুনে যে সম্পূর্ণ মনে হলো মায়ার অবয়ব সম্পর্কেই বলছে। একদম হুবহু মিলে যাচ্ছে সব। আর মায়াকেও তো আমি 2 দিন আগে নদীর কিনার থেকে তুলে এনেছিলাম। তার মানে কি ছেলেটা মায়াকে খোঁজ করতে এসেছে? মায়াই কি তাহলে আসল কর্মীলতা? কি হলো বুড়িমা, আপনি এমন চুপ করে আছেন যে? কিছু বলুন, আপনি এমন চুপ করে থাকবেন না। বুড়িমা, আমার মন বলছে, জানেন তো, আমার কর্মীরতা এই গ্রামেই আছে, আমার খুব কাছেই আছে। তবে ও ঠিক কোথায় আছে আমি তো খুঁজে পাচ্ছি না। বুড়িমা, দয়া করে আপনি চুপ করে থাকবেন না, কথা বলুন, আমাকে একটু খুঁজতে সাহায্য করুন। হ্যাঁ, আমি দেখেছি এমন কাউকে, আর সে আমার সাথে আমার বাড়িতেই থাকে। বুড়ির মুখে এ উত্তর শুনে সূর্য যেন নিজের কানকে বিশ্বাস করতে পারে না। সূর্য যেন খুশিতে আত্মভরা হয়ে যায়। কি বললেন বুড়িমা? আপনি দেখেছেন আমার কর্মীরতাকে? সত্যি বলছেন বুড়িমা? আরেকবার বলুন, আমি কি সব সত্যি শুনছি? কর্মীরতা আছে তাই আপনার কাছে আছে? হ্যাঁ, আছে। আমার মনে হচ্ছে তুমি যার কথা বলছো সে আমার কাছেই আছে। মানে আপনার বাড়িতে আছে মানে? আমি তো কিছুই বুঝতে পারছি না বুড়িমা। আপনি কি আমার সাথে মজা করছেন? দয়া করে আমার সাথে এমন করবেন না বুড়িমা, আমাকে সত্যিটা বলেন দয়া করে। আমি সত্যি বলছি। আমার ধারণা যদি সত্যি হয় তবে তুমি খুব দ্রুতই তোমার কর্মীলতাকে খুঁজে পেতে যাচ্ছ। চলো আমার সাথে আমার বাড়িতে। এসব কি বলছেন বুড়িমা? আমার তো এখন বিশ্বাস হচ্ছে না কর্মীলতাকে আমি দেখতে পাবো। আমি এসব সত্যি শুনছি তো? আমার যা দেরি হচ্ছে না। হ্যাঁ, হয়তো এটাই সত্যি। কারণ আমি কিছুদিন আগে নদীর ঘাট থেকে অজ্ঞাত একটা অচেতন মেয়েকে পড়ে থাকতে দেখেছিলাম। এরপর আর কোনো উপায় না পেয়ে আমি মেয়েটাকে বাড়িতে এনে সেবা সুস্থতা করতে শুরু করি। ওকে সারিয়ে তোলার চেষ্টা করছি। আর তোমার বর্ণনা শুনে আমার মনে হচ্ছে তুমি তার কথাই বলছো। তুমি চাইলে একবার নিজের চোখে গিয়ে মিলিয়ে দেখে আসতে পারো। বুড়িমা, কি বললাম? ওই মেয়েটাকে সে নদীর ঘাট থেকে কুড়িয়ে পেয়েছে 2 দিন আগে। আর হ্যাঁ, রাঙ্গুলিকেও তো জেলে নদী থেকে উদ্ধার করেছিল। বিষয়টা যে খুব মিলে যাচ্ছে। হয়তো বুড়িমায়ের উদ্ধারকৃত মেয়েটা কর্মীরতা হতেও পারে। মানে বলছি বুড়িমা, আমি এক্ষুনি যেতে চাই আপনার বাড়িতে। সে মেয়েটাকে এক নজর দেখা যে আমার খুব দরকার। আর আমি আর ধৈর্য ধারণ করতে পারছি না। দয়া করে আপনি এখনই একটু চলুন, আমাকে একটু সাহায্য করুন দয়া করে বুড়িমা। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, তো তোলা হতে হবে না। তুমি চলো আমার সাথে। এরপর সূর্য বুড়ির সাথে তার বাড়ির দিকে রওনা হয় কর্মীলতাকে দেখার উদ্দেশ্যে। ওই কিছু সময় পরই বুড়ির বাড়িতে ওরা পৌঁছে যায়। তুমি দাঁড়াও ছেলে, আমি মায়াকে ডাকছি। মায়া, ও মায়া, বাইরে একটু বেরিয়ে আয় দেখি। দেখ তোকে কে দেখতে এসেছে। আরে, বুড়িমা এই অসময় বাড়ি ফিরে এসেছে কেন? এত তাড়াতাড়ি আর শিয়ারাগুলো বিক্রি হয়ে গেল নাকি? কে আবার আমাকে ফিরে দেখতে এসেছে? আমাকে তো এই গ্রামের কেউ চেনার কথা না। তার মানে কি ওই বখাটে লোকটা? না না না, আমার যে খুব ভয় করছে। কে আমাকে ডাকছে? আর আমি তো বুড়িমাকে তখন এই বখাটে লোকটার বিষয়ে কিছু বলিও নি। আমাকে বাইরে যাওয়াটা উচিত হবে। কি করব আমি এখন? কি মায়াটা এখনো আসছে না কেন? দাঁড়াও বাবা, আমি গিয়ে ওকে ডেকে আনছি। হয়তো ঘুমিয়ে আছে মেয়েটা। ও শরীরটা তো ভালো না এমনিতেও। এরপরে বুড়ি কর্মীলতাকে ডাকতে ঘরে যায়।
কাছে জেগেই আছিস, তাহলে কি আমার ডাক তুই শুনতে পাসনি? চল বাইরে চল তাড়াতাড়ি, দেখবি কে এসেছে তোকে দেখতে। কে এসেছে বুড়িমা? আমাকে তো এই গ্রামে কেউ চেনে না। তুমি কি চেনা লোকটাকে? কে সে? কে চায় আমার কাছে? ওরে পাগলি মেয়ে, এত ঘাবড়ানোর কোনো দরকার নেই। আর হ্যাঁ, লোকটাকে তো আমি চিনি মোটামুটি, আর তুইও তাকে আগে দেখেছিস। ওই সেই লোকটা যে কালই আমাদের বাড়িতে এসেছিল একটু পানি খেতে, সেই পথিক ছেলেটা মনে পড়ছে? চল পাগলি মেয়ে, তাড়াতাড়ি বাইরে চল, আমি ছেলেটাকে বাইরে ঠাই দাঁড় করিয়ে এসেছি। কি? ওই লোকটা? আরে হ্যাঁ, ওই লোকটাকে তো আমিও মনে মনে খুঁজে চলেছি। মানুষটা ও বেড়াতে আমাকে বখাটে ছেলেটার থেকে কি বাঁচানো নাই বাঁচালো। আমার তো তাকে একটু ধন্যবাদ দিতে হয়। মানে হ্যাঁ বুড়িমা, চলো তবে তাড়াতাড়ি। এরপর বুড়িয়া কলমেলাতা বাইরে যায় সূর্যের সাথে দেখা করতে। আর এদিকে সূর্য কলমেলাতার মুখোমুখি হতেই সূর্য ভীষণভাবে চমকে যায়, যেন সে আকাশ থেকে পড়ার মতো অবস্থা। এ কি? আমি এসে কাকে দেখছি? এ তো কলমিলতা, আমার কলমিলতা। কলমিলতা, তুমি এতদিন এ বাড়িতেই ছিলে। আমি কতবার এ বাড়ির আশপাশ দিয়ে গিয়েছি, এত কাছে এসে আমি তোমার দেখা পাইনি। কলমিলতা, তুমি এখানে কি করে এলে? আর কেন এবার বাড়িতে ফিরে যাওনি? কি হয়েছিল তোমার? আমাকে সব সত্যি করে খুলে বলো। সেদিন কে তোমাকে এখানে আসতে বাধ্য করেছে? কলমিলতা? কে কলমিলতা? আমি তো মায়া, আমার নাম তো মায়া। বুড়িমা, উনি এসব কি বলছে? আমাকে কেন ওই লোকটা কলমিলতা বলে ডাকছে? আমি তো তাকে চিনি না। তার সাথে কিসের সম্পর্ক? সে আমার সাথে এভাবে কেন কথা বলছে? আমি কিছু বুঝতে পারছি না। কলমিলতা এসব কি বলছে? কলমিলতা, এসব তুমি কি বলছো? তার মানে কি তুমি আমাকে চিনতে পারছো না? কিন্তু এটা কিভাবে সম্ভব? আমরা যে দুজন দুজনকে ভালোবেসেছিলাম, আমাদের যে কিছুদিন বাদে বিয়ে হওয়ার কথা ছিল। তোমার কি সত্যি কিছুই মনে পড়ছে না কলমিলতা? বিয়ে? কার বিয়ে ঠিক হওয়ার কথা বলছেন? আপনি চলে যান এখান থেকে, আমি আপনাকে চিনি না। বুড়িমা, তুমি এই লোকটাকে এখান থেকে চলে যেতে বলো। তার কথা শুনে আমার মাথায় খুব যন্ত্রণা হচ্ছে। না না কলমিলতা, এসব তুমি কি বলছো? তুমি এভাবে সব ভুলে যেতে পারো না, কিছুতেই না। আমি এটা কিছুতেই মেনে নিতে পারবো না। কি হয়েছে তোমার? তুমি এমন কেন করছো যে তুমি আমাকে চিনতে পারছো না? সূর্যকে এভাবে কষ্ট পেতে দেখে বুড়ি ততক্ষণে যা বোঝার বুঝে নেয়। ও সে কলমিলতার স্মৃতি হারিয়ে ফেলার বিষয়ে সূর্যকে সব জানাতে চায়। আসলে বাবা, মায়া অতীতের কোনো ঘটনাই মনে করতে পারছে না। ও যে ওর স্মৃতিশক্তিকে হারিয়ে ফেলেছে। আমি অনেক চেষ্টা করে ওর নাম পরিচয় কিছুই জানতে পারিনি। তারপর আমি নিজেই ওকে একটা নাম দেই। ওকে আমরা সবাই এখানে মায়া বলেই ডাকি। এসব কি বলছেন বুড়িমা আপনি? কলমিলতা, কলমিলতা, দয়া করে তুমি সবকিছু একটু মনে করার চেষ্টা করো। এই যে দেখো, আমি সূর্য। আমার নামটা কি তোমার মনে পড়ছে না? একটু চেষ্টা করো কলমিলতা, আমার বিশ্বাস তুমি ঠিকই পারবে সবকিছু মনে করতে। সূর্যের এসব কথা শুনে কলমিলতার মনে তার অতীতের ঘটনা ঝাপসাভাবে ধরা দেয়, তবে সে কিছুই স্পষ্টভাবে মনে করতে পারে না। আমার কেমন যেন সব ঝাপসা ভাবে মাথার মধ্যে কি সব ঘুরপাক খাচ্ছে। আমি কিছুতেই স্পষ্টভাবে কিছু মনে করতে পারছি না। আমার মাথায় অসহ্য যন্ত্রণা শুরু হয়েছে। মায়া, ও মায়া, তুই একটু শান্ত হ। তোকে জোর করে এত কিছু মনে করতে হবে না।
এমনিতেই তো তোর শরীরটা ভালো নেই, তুই বরং ঘরে গিয়ে বিশ্রাম নে একটু, এদিকটাই আমি দেখছি। এরপর বুড়ির কথা শুনে কলমিলতা ঘরে চলে গেল, আর সূর্য কলমিলতার পথপানে চেয়ে রইল। ও ছেলে, বলছি তুমি কিছু চিন্তা করো না, বুঝলে তো? আসলে মেয়েটা কিছুই মনে করতে পারছে না, তুমি বরং ওকে প্রতিদিন একটু সময় দিও, ওকে ধীরে ধীরে তোমাদের পুরনো স্মৃতির কথা মনে করানোর চেষ্টা করো, তবে হয়তো ধীরে ধীরে ওর স্মৃতি ফিরে আসতে পারে। বুড়িমা, আপনি হয়তো ঠিকই বলেছেন। আমি আপনার কথা মতোই সব করব। আমি ওর সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলব ও আস্তে আস্তে কলমিলতার স্মৃতি ফিরিয়ে আনার চেষ্টা করব। তুমি কি তাহলে মায়ার পরিবারকে ঘটনাটা জানাবে? যদি ওর পরিবারের লোকদেরও দেখতে পেত, হয়তো ওর স্মৃতি তাড়াতাড়ি ফিরেও আসতে পারত, বলা তো যায় না। না না, এক্ষুনি ওর পরিবারকে এসব কিছু জানানো ঠিক হবে না। কলমিলতাকে ফিরে পাওয়া গেছে, এটা যদি সবাই জেনে যায়, হয়তো যে ওর ক্ষতি করতে চেয়েছে সেও হয়তোবা আবারও কলমিলতাকে ক্ষতি করার চেষ্টা করবে। আমি ধীরে ধীরে কলমিলতার সাথে বন্ধু হয়ে মিশবো, ওর সাথে গল্প করব, এরপর আস্তে আস্তে পুরনো ঘটনাগুলো ওকে মনে করানোর চেষ্টা করব। এভাবে আমি নিজে কলমিলতার স্মৃতি ফিরিয়ে আনবো। মানে বলছি বুড়িমা, কলমিলতার পরিবারকে আমি এখন এসব কিছু জানাতে চাচ্ছি না, কারণ কলমিলতা এখন অসুস্থ। ও এসব মানুষজন দেখলে হয়তোবা আরো মানসিকভাবে অসুস্থ হয়ে পড়তে পারে, ও এটা ওর জন্য অনেক চাপ সৃষ্টি করতে পারে। তাই আমি চাইছি ও পুরোপুরি ঠিক না হওয়া পর্যন্ত ও এখানেই থাক, আর কাউকে জানানোর কোনো প্রয়োজন নেই। বরং আমি প্রতিদিন এসে কলমিলতাকে সময় দেব, আমাদের পুরনো স্মৃতি মনে করানোর চেষ্টা করব। বুড়িমা, তাহলে আমি এবার যাই, আমি পরে না হয় আবার আসবো। ঠিকই বলেছ বাবা তুমি, ঠিক আছে, তাহলে তুমি এসো এবার। তুমি ওকে নিয়ে কোনো চিন্তা করো না, আমি ওকে দেখে শুনেই রাখবো। এরপর সূর্য বুড়ির বাড়ি থেকে চলে যায় ও এদিকে ছোট বউ কবিরাজের বাড়িতে পৌঁছায় ও কবিতাটা আড়াল থেকে লুকিয়ে লুকিয়ে সব দেখতে থাকে। কিরে, তুই হঠাৎ এতদিন পর আবার কি মনে করে এলি? ওদিকে সবকিছু ঠিক আছে তো নাকি? না কবিরাজ বাবা, সবকিছু ঠিক নেই। ওই শয়তান পাখিটা আবার কোত্থেকে যেন ফিরে এসেছে, এটা দেখে আমি তো ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম। তবে এখন পর্যন্ত বাকি সবকিছু ঠিকই আছে। কি বলছিস? ওই পাখিটা কি করে ফিরে এলো? ওর তো কোনোভাবে ফিরে আসার কথা নয়। ইস, এটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না। তারপর আর কি খবর এনেছিস বল তো দেখি। আপাতত এতটুকুই খবর আছে কবিরাজ বাবা, তবে আমার তো এতে প্রাণটা শুকিয়ে গেছে ভয়ে। আমি সব সময় খুব আতঙ্কে থাকি আর ভয়ে থাকি। কবিরাজ বাবা, আমাকে একটু দয়া করে ঝাড়ফুঁক করে দেন তো আপনি। আমার ভিতর থেকে কিছুতেই আমি ভয়টাকে কাটিয়ে উঠতে পারছি না। সব সময় মনে হয় এ বুঝে ধরা পড়ে গেলাম। জানেন কবিরাজ বাবা, আমি একটু নিশ্চিন্তে খেতেও পারি না, ঘুমাতেও পারি না। সব কাজে শুধু একটা অজানা আতঙ্ক আমার পিছু করে বেড়ায়। সর্বনাশ! তাহলে রাঙ্গুলিকে গায়েব করে দেওয়ার পেছনে মায়ের হাত ছিল, আর সাথে এই কবিরাজটা। তার মানে কি মা বুবুর হারিয়ে যাওয়ার পেছনে একই চাল চালাচ্ছিল? আমি এসব কি ভাবছি? আমি যা কিছু নিজের কানে শুনছি, কিছুই যে বিশ্বাস করতে পারছি না। যাই, আরো কিছু লক্ষ্য করতে থাকি, দেখি আরো কিছু হয়তো জানতে পারবো। এই বলে কবিতা ভালো করে ওদের সব কথাগুলো শুনতে থাকে। এদিকে আয় আমার কাছে, আমি তোকে একটু ঝাড়ফুঁক করে দিই। এরপর কবিরাজ ছোট বউকে ঝাড়ফুঁক করে দেয় ও ছোট বউর হাতে একটা জড়িবুটি তেলের বোতল দেয়। এই বোতলে আছে জড়িবুটির তেল,
এটা রাতে মাথায় দিয়ে ঘুমাবি, তবে দেখবি আস্তে আস্তে তো সব ভয় আতঙ্ক কেটে যাবে। আর ওদিকে কি হচ্ছে না হচ্ছে সব খবরই আমাকে জানাবি। ঠিক আছে কবিরাজ বাবা, আপনাকে অনেক ধন্যবাদ। আমি আপনার কথা মতোই এটা ব্যবহার করব। তবে আমি এখন আসি, না বলে বাড়ি থেকে এসেছিলাম, আমাকে তাড়াতাড়ি বাড়িতে ফিরতে হবে। এই বলে ছোট বউ সেখান থেকে চলে গেল। আর কবিতা তখনও লুকিয়ে লুকিয়ে কবিরাজের ঘরটা ভালো করে দেখতে লাগলো। হঠাৎ করে কবিতার চোখ পড়ে কিছু জুতোর ছাপের দিকে, আর সেটা দেখে কবিতা খুব চমকে যায়। আরে এ কি দেখলাম আমি? ওই তো মনে হচ্ছে সেই জুতোর ছাপ যা আমি আমাদের বাড়িতে, নদীর ঘাটে ও বুবুর ঘরে দেখেছিলাম। তার মানে কি এই বদমাশ কবিরাজটারই কাজ ছিল ওগুলো? আমার বুবুকে সেদিন বাড়ি থেকে তুলে নিয়ে গিয়েছিল, কিন্তু কোথায় রেখেছে এই শয়তান কবিরাজটা আমার বুবুকে? এটা আমি কি করে জানবো? যাই হোক, আমাকে এই মুহূর্তে এত উতলা হলে চলবে না। বুদ্ধি করে মাথা ঠান্ডা রেখে সব কাজ করতে হবে। যাই তো, কবিরাজের কাছে যাই আমি একবার। উনাকে বলবো আমাকে এমন কিছু একটা দিতে যেটা ব্যবহারের ফলে মানুষের পেটের সব গোপন কথা বের হয়ে আসবে। কে তুমি বৎস? আমার কাছে কি চাই? কি কারণে এসেছো এখানে? মানে আমি অনেক দূর থেকে এসেছি কবিরাজ বাবা। শুনেছি আপনার হাতে নাকি জাদু আছে। আমি আপনার কাছে এমন একটা জাদুর ওষুধ নিতে এসেছি যেটা খেলে মানুষ মুখ দিয়ে আর কোনো মিথ্যাই বলতে পারবে না। তার মনের মাঝে যত সব লুকিয়ে রাখা কথা সবকিছুই সে গড়গড় করে বলে দেবে। শত চেষ্টার পরেও যেন সে মিথ্যা বলতে ব্যর্থ হয়। আমাকে এমন একটা ওষুধ দিন কবিরাজ বাবা। ও এই কথা, এ তো আমার কাছে এক দুয়ের ব্যাপার। আমি আমার জাদু শক্তিতে এক্ষুনি তোমার জন্য এমন একটা ওষুধ বানিয়ে দিচ্ছি, তুমি শুধু দেখতে থাকো। এরপর কবিরাজ তার জাদু বলে একটা ওষুধ বানিয়ে ফেলে ও সেটা কবিতাকে দেয়। এর নাম হলো মন ভোলানো জাদু জল। এটা যদি কাউকে খাওয়াতে পারো তবে সে তার মনে কোনো গোপন কথাই লুকিয়ে রাখতে পারবে না। এক কথায় জোর করে হলেও সত্যবাদী হয়ে যাবে। বড়ই মজার ওষুধ এটা। বাহ, দারুণ তো! আপনার প্রশংসা তো না করে পারছি না কবিরাজ বাবা। আপনার কাজে আমি মুগ্ধ। আপনার কাছে এত দূর থেকে আসা যেন আমার সার্থক হলো। তবে আমি এখানে আপনার জন্য খুশি হয়ে বকশিশ রেখে গেলাম। আমি তাহলে এবার আসি। এই বলে কবিতা সেখান থেকে মন ভুলানো জাদু জল নিয়ে চলে গেল। আর এদিকে রাঙ্গুরি বসে বসে সূর্যের কথা ভাবছে। দুদিন হয়ে গেল, সূর্যের কোনো দেখা নেই। ওদিকে কি হচ্ছে না হচ্ছে তাও তো জানি না। এদিকে চাচিও যে দিন দিন কলমেলাতে শোকে শয্যাশায়ী হয়ে গেছে, যার দু চোখে দেখা যায় না। আর সূর্যেরও তো ফিরে আসার কোনো নাম নেই। ও কোথায় কোথায় কলমেলাটাকে খুঁজে চলেছে কে জানে। যাই, আমি একবার গিয়ে সূর্যের খোঁজ নেই, কই আছে কে জানে। যাই, আমাকে একবার এক্ষুনি সূর্যের খবর নেওয়ার চেষ্টা করতে হবে। ও কোথায় আছে, কেমন আছে কে জানে। রাঙ্গুলি এ কথা বলা পরে সে সেখান থেকে দ্রুত উড়ে চলে গেল সূর্যকে খুঁজতে। আর রাঙ্গুলি গিয়ে পৌঁছায় সেই শিমুলপুর গ্রামে, যেখানে সূর্য কলমেলতার বর্তমান অবস্থান। চলে তো এলাম একেবারে গ্রামের ভিতরে। সূর্যের সাথে শেষবার দেখা তো এই গ্রামেই হয়েছিল। তবে আমি যে এতক্ষণে গ্রামের অনেক ভিতরে চলে এসেছি, তাও তো সূর্যের দেখা পাচ্ছি না। না জানি ও এখন এই গ্রামে আছে কিনা। যাই, আমি আর একটু দূরে গিয়ে দেখি সূর্যের দেখা পাই কিনা। এই বলে রাঙ্গুলি আবার উঠতে উঠতে এগিয়ে যায়। ও গিয়ে দেখতে পাই সূর্য একটা নদীতে মাছ ধরছে। আরে ওটা সূর্য না, নদীতে মাছ ধরছে? হ্যাঁ, সূর্যই তো। এই তো, তাহলে সূর্যের দেখা পেয়ে গেলাম শেষমেশ। যাই, ওর কাছে যাই, ওর সাথে যে আমার অনেক কথা বাকি। আরে সূর্য, তুমি এখানে মাছ ধরছো, কিন্তু কেন? তুমি কি তাহলে এখানেই থাকতে শুরু করেছো? আর কলমিলতা কোথায়? ওর তো কোনো খবরও পেলাম না। তুমি তো আর বাড়িতেও ফিরে গেলে না। কি হচ্ছে না হচ্ছে কিছুই তো জানি না। আমাকে দয়া করে সব খুলে বলো তো। আরে রাঙ্গুলি যে, হ্যাঁ রাঙ্গুলি,
আমি এখন থেকে এখানেই থাকছি। আমি এখানে থেকে কর্মীলতাকে খুঁজছি। ওই পরিত্যক্ত ঘরটাতে আমি আশ্রয় নিয়েছি। আর রাঙ্গুলি, তুমি জেনে খুশি হবে যে কর্মীলতাকে পাওয়া গিয়েছে। আর কর্মীলতা এই গ্রামেই আছে, আরো সুস্থ আছে, ভালো আছে। আরে কি বলছিস সূর্য? কর্মীলতাকে পাওয়া গিয়েছে? আমি জানতাম সূর্য, তোমার উপর আমার পূর্ণ আস্থা ছিল যে তুমি কর্মীলতাকে অবশ্যই খুঁজে বের করতে সমর্থ হবে। তবে তুমি এখনো এখানে কেন পড়ে আছো? কর্মীলতাকেই বা কেন নিয়ে বাড়িতে ফিরছো না? ওদিকে চাচির যে কর্মীলতার শোকে প্রাণ যায় অবস্থা, সে যে একদম শয্যাশায়ী হয়ে গিয়েছে। কারোর সাথে কোনো কথা বলে না, খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে। তা সূর্য, চলো আমাকে একবার কর্মীলতার সাথে দেখা করাও। কর্মীলতা এখন কোথায় আছে? কতদিন হয়ে গেল কর্মীলতাকে দেখি না। রাঙ্গুলি, কর্মীলতার সাথে দেখা করে এখন কোনো লাভ নেই। কর্মীলতার আমাদের আগের কর্মীলতা নেই রাঙ্গুলি। ও আমাদের কাউকে চেনে না, কারণ কর্মীলতা যে তার স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে। আমি কর্মীলতাকে অনেক মনে করানোর চেষ্টা করেছি আমাদের অতীতের স্মৃতির কথা, কিন্তু বেচারির কিছুই মনে পড়ছে না। বরং এগুলো শোনার পর ওর মাথায় অনেক চাপ সৃষ্টি হচ্ছে। তাই আমি আর ওকে জোর করে কিছু মনে করানোর চেষ্টা করিনি। সূর্য, তুমি এটা কি শোনালে আমাকে? আমাদের কর্মীলতা তার স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে? না, এটা কিছুতেই মেনে নিতে পারছি না আমি। তাহলে কি কর্মীলতা আর কোনোদিনও আমাদেরকে চিনতে পারবে না? ও এখন কোথায় সূর্য? ওকে তুমি কোথায় রেখেছো? আমি একটু ওকে দেখতে চাই। আমার মনটা যে বড় ব্যাকুল হয়ে গিয়েছে কর্মীলতাকে এক নজর দেখার জন্য। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি কর্মীলতাকে একদমই আমাদের অতীতের কথা বলে বিরক্ত করব না। রাঙ্গুলি, কর্মীলতা এখন এক বুড়িমায়ের আশ্রয়ে রয়েছে। যে বুড়িমা কর্মীলতাকে এক নদীর ধার থেকে অচেতন অবস্থায় খুঁজে পায়। ও কর্মীলতাকে সেখান থেকে তুলে নিয়ে তার বাড়িতে গিয়ে সেবা সুস্থতা করার চেষ্টা করছে। আর আমিও কর্মীলতাকে খোঁজার জন্য এই পরিত্যক্ত বাড়িটাতে আশ্রয় নিয়েছিলাম। আর কর্মীলতা পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত আমি এই বাড়িটাতে থাকবো বলে মন স্থির করেছি। সবই তো বুঝলাম, তবে একটা বিষয় ভেবে খুব অবাক হচ্ছি। জিল্লু ভাইও আমাকে নদী থেকে উদ্ধার করেছিল, আর সেই বুড়িমাও নাকি কর্মীলতাকে নদীর কিনার থেকে তুলে এনেছে। তাহলে কি এটা একজনের পরিকল্পিত কোনো কাজ ছিল? তাহলে কি সেবা তারা আমাদের দুজনকে পানিতে ডুবিয়ে মেরে ফেলতে চেয়েছিল? কিন্তু কে সে? আমাদের উপর কার এত ক্ষোভ? সূর্য, চলো আমাকে ওই বুড়িমায়ের বাড়িতে নিয়ে চলো। কর্মীলতা এখন যার আশ্রয় আছে। ঠিক আছে রাঙ্গুলি, তুমি যখন এত করে চাইছো তবে চলো যাওয়া যাক। এই বলে রাঙ্গুলি ও সূর্য সেই বুড়িমায়ের বাড়িতে গেল কর্মীলতার সাথে দেখা করতে। কিন্তু ওরা সেই বুড়ির বাড়িতে পৌঁছে দেখতে পেল বুড়ির বউ ওখানে হাঁটাহাঁটি করছে। ও বুড়ির বউকে দেখে সূর্য একটু ঘাবড়ে যায়, কারণ তার আগের দিনে সেই কথা মনে পড়ে যায়। একে এ তো দেখছি সেই মহিলাটা যে আমাকে পেয়ারা গুঁড়ো নিয়ে মিথ্যা অপবাদ দিয়েছিল। আজ আবার তার সামনে পড়লাম, না জানি আজ আবার কি বলতে শুরু করে। আরে ওই তো সেই লোকটা যাকে আমি সেদিন তাড়িয়ে দিয়েছিলাম। আজ আবার কি জন্য এসেছে জিজ্ঞাস করি তো। এই যে বলছে, আপনি আজ আবার কি চান শুনি? আগের দিন তো না হয় ক্লান্ত হয়ে বিশ্রাম নিতে এসেছিলেন, তা আজও কি একইভাবে ক্লান্ত হয়ে গিয়েছেন? তাই আবার ঘুরে ফিরে আমাদের বাড়িটাকে খুঁজে পেয়েছেন বিশ্রাম নেওয়ার জন্য? সূর্য, ইনি কে? তুমি চেনোই নাকি? উনি এসব কি বলছে তোমার নামে? বলছে আপনি কাকে কি বলছেন? আপনি জানেন ওকে? ওর পরিচয় কি? ইয়ে রাঙ্গুলি, থাক না, বাদ দাও এসব। আমার পরিচয় জেনে উনি কি করবেন? সত্যি তো আমি বারবার আপনাদের বাড়িতে চলে আসছি, আপনাদের বিরক্ত করছি। আসলে আমার যে আর কোনো উপায় নেই এই মুহূর্তে। আমাকে যে এখন থেকে রোজ এ বাড়িতে আসতেই হবে। ও, তার মানে আমি যা ভেবেছিলাম তাই। আসলে এজন্যই তো কাউকে সাহায্য করতে নেই, বসতে দিলে খেতে চায়।
আর খেতে দিলে শুতে চায়। যেমনটা আমাদের বাড়িতে একজন এসে জুটেছে, থাকতে দিয়েছি, এখন আবার আমার বাড়িতে বসে ব্যবসা শুরু করে দিয়েছে। জানি না কোত্থেকে এসব আপদ এসে জুটলো আমার বাড়িতে। না না, কর্মীলতাকে নিয়ে আপনি এমন বাজে মন্তব্য করবেন না। কর্মীলতা খুব ভালো মেয়ে, খুব লক্ষ্মীমন্ত মেয়েও। ও তো বুড়ি মায়ের সাথে সিঙ্গারা বিক্রি করে আপনার সংসারের রোজগার বাড়াচ্ছে। এটা তো কোনো খারাপ কাজ নয়। আপনি দয়া করে কর্মীলতাকে খারাপ চোখে দেখবেন না বোন। বেচারি তো স্মৃতি হারিয়ে আপনার বাড়িতে আশ্রিত হয়ে আছে। ও বাবা, আপনি এত কিছু জানেন কি করে ওর সম্পর্কে? আর কি নাম বললেন? কর্মীলতা? তার মানে আমরা যাকে মায়া বলে জানি ওর আসল নাম কর্মীলতা? তার মানে ও আপনার পরিচিত? হ্যাঁ, কর্মীলতা আমার পরিচিত। ও সুস্থ হলে আমি এখান থেকে ওকে নিয়ে যাব, আপনি কোনো চিন্তা করবেন না। আসলে আমি সেদিন ওকে খুঁজতে খুঁজতে গ্রামে এসে পড়েছিলাম। তবে আমি সেদিনও জানতাম না যে কর্মীলতা আপনাদের বাড়িতে আশ্রিত হয়ে আছে। এসব আপনি কি বলছেন? আচ্ছা, ওই কর্মীলতা সম্পর্কে আপনার কি হয় জানতে পারি কি? তুমি এত কিছু জেনে কি করবে বৌমা? তুমি তো মেয়েটাকে এমনিতেই দু চোখে দেখতে পারো না। আবার সেদিন এই ছেলেটাকেও কেমন করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলে। মায়া দুটো পেয়ারা এনে দিয়েছিল, তাও তুমি তাকে খেতে দিলে না। তারপর আবার আজ কোন মুখে এসে দাঁড়িয়েছ এখানে? তোমার কি লজ্জা বলতে কিছুই নেই? বুড়িমা, দয়া করে আপনারা এসব ঝামেলা করবেন না। আসলে আমারই তো দোষ ছিল। আমি বারবার শুধু আপনাদের এসে বিরক্ত করছি। আসলে বোন, আপনি যা জানতে চাচ্ছিলেন, কর্মীলতা আমার হবু স্ত্রী। আমাদের বিয়ের কথা চলছিল, তবে এর মধ্যেই কারা যেন ষড়যন্ত্র করে কর্মীলতাকে বাড়ি থেকে তুলে নিয়ে যায়। এরপর থেকে ওকে আর কোথাও খুঁজে পাওয়া যায় না, এই আর কি। আর এরপরে আমি ওকে খুঁজতে খুঁজতে আপনাদের এই গ্রামে এসে পড়ি। আর বাকি রইল আমার পরিচয়। আমার নাম হচ্ছে সূর্য। আমি সূর্যনগরের জমিদার পুত্র। বাবা রে বাবা, জমিদার পুত্র? মা গো মা, তার মানে তো এই ছেলেটা অনেক টাকা পয়সার মালিক। আগের দিনই আমি ওর বেশভূষা দেখে বুঝেছিলাম ছেলেটা হয়তো বেশ পয়সাওয়ালাই হবে। ওই মেয়েটা এত বড় ঘরের বউ হতে যাচ্ছে। মেয়েটার ভাগ্য আছে বলতে হচ্ছে। পানিতে ডুবেও মরলো না, আবার জমিদার ঘরের পুত্রবধূ হতে চলেছে। আচ্ছা, মায়াকে যদি এখন থেকে বেশি বেশি যত্ন করি, তবে হয়তো এই জমিদার পুত্র আমাকে অনেক টাকা পয়সা দেবে খুশি হয়ে। যাই, এক্ষুনি লোকটার কাছে ক্ষমা চাই সময় থাকতে, আর একটু ভালো সাজার ভান করি। মানে বলছি ভাই, আমার খুব অন্যায় হয়ে গিয়েছে। আমি আসলে সেদিন আপনার আসল পরিচয় জানতাম না তো, তাই আসলে ভুল করে অমন আচরণ করে ফেলেছি। আপনি আগে বলবেন তো আমাকে যে আপনি জমিদার পুত্র, তাহলে কি আর সেদিন অমন করে আচরণ করতাম? তবে যাই হোক, আজ কিন্তু আপনাকে আমার বাড়িতে খেয়ে যেতে হবে, না খাইয়ে কিন্তু ছাড়ছি না। হ্যাঁ। উমা, তুমি দেখছি গিরগিটির মতো রং বদলে ফেলতে জানো। মাত্রই সূর্যকে কত খারাপ ভাবে কথা শোনালে, আর যখনই শুনলে সূর্য জমিদার পুত্র, অমনি কি খাতির যত্ন করতে শুরু করে দিলে বুঝি? আরে রাঙ্গুলি, তুমি আবার এসব কি বলতে শুরু করলে? থাক না এসব কথা। আমরা যে উদ্দেশ্যে এসেছি, আমাদের বরং সেটা নিয়েই কথা বলা উচিত। না না, থাকবে কেন? ও তো ঠিকই বলেছে। মানুষকে সম্মান করতে বুঝি নাম পরিচয় লাগে। ছি ছি বৌমা, তোমার ব্যবহার দেখে আমার লজ্জায় মাথা কাটা যাচ্ছে। বুড়িমা, থাক না এসব কথা। আমরা আসলে এসেছিলাম কর্মীলতার সাথে দেখা করতে। কর্মীলতার বন্ধু রাঙ্গুলি এসেছে ওকে দেখবে বলে। দয়া করে ওকে একটু বাইরে ডাকুন। ঠিক আছে বাবা, আমি এক্ষুনি ডাকছি মায়াকে। মায়া, ও মায়া, একটু বাইরে আয় তো। এই কিছু সময় পর বুড়ির ডাক শুনে কর্মীলতা বাহিরে বেরিয়ে আসে। আরে কর্মীলতা, কর্মীলতা তুমি কেমন আছো? আমি তোমার বন্ধু
তুমি চিনতে পারছো? কতদিন পর আজ তোমার সাথে দেখা হলো। তুমি ঠিক আছে তো কর্মীলতা? রাঙ্গুলির কথা শুনে কর্মীলতা কোনো প্রকার প্রতিক্রিয়া জানালো না। এক পলকে গভীর দৃষ্টিতে শান্তভাবে তাকিয়ে রইল রাঙ্গুলির দিকে। রাঙ্গুলি নামটা যেন আমি আগেও শুনেছি, এমনটাই মনে হচ্ছে। তবে কোথায়, কিভাবে, কখন শুনেছি সেটা মনে করতে পারছি না। তবে যাই হোক, তুমি কিন্তু বেশ সুন্দর মিষ্টি একটা পাখি। তোমার সাথে পরিচিত হয়ে খুব ভালো লাগলো আমার। কর্মীলতা, কোনো চিন্তা করো না তুমি। আমি আর সূর্য মিলে তোমার স্মৃতি আবারও ফিরিয়ে আনবো। তুমি শুধু আমাদের একটু সহযোগিতা করো। কোনো অস্থিরতার কোনো প্রয়োজন নেই। কর্মীলতা, তুমি কি সূর্যের কথা একদমই মনে করতে পারছো না? তুমি চেষ্টা করে দেখো না ভালো করে। সূর্যের দিকে একটু তাকিয়ে দেখো। ও তোমার কত কাছের বন্ধু ছিল, তোমাকে সব সময় বিপদ থেকে বাঁচিয়েছে। মনে করার চেষ্টা করো সব, কর্মীলতা। সূর্য, এই লোকটা কি তবে সত্যি আমার বিশেষ কেউ ছিল? লোকটার চোখে যেন আমার জন্য অনেক মায়া, অনেক ভালোবাসা জমে আছে। আমি তাকে চিনতে পারছি না কেন? তবে আমি তাকে চিনতে পারছি না বলে সে কেমন দুঃখী হয়ে আছে। হয়তো এরা সত্যি আমার কোনো আত্মার আত্মীয় ছিল, যা কিছু আমার এখন আর মনে নেই। তবে ওদের দেখে আমার মনের ভিতর কেমন যেন একটা মায়া তৈরি হচ্ছে। তাহলে কি আমার উচিত ওদের থেকে আমার পুরনো ঘটনাগুলো সম্পর্কে জেনে নেওয়া? কি হলো কর্মীলতা, কোনো কথা বলছো না যে? তুমি কি আমাদের সাথে আর কথা বলতে চাইছো না? না না, তা কেন হবে? আমি তো তোমাদের কথাগুলো শুনে আমার সব অতীতের ঘটনাগুলো মনে করার চেষ্টা করছিলাম। আচ্ছা, তোমরা দুজনে কেন এলে শুধু? আমার কি বাবা মা ভাই বোন কেউ ছিল না আগে? ওদেরকে কেন দেখতে পাচ্ছি না তোমাদের সাথে? ওরা কি আমাকে তাহলে ভুলে গেছে সবাই? না কর্মীলতা, তোমার বাবা মা আর তোমার একটা ছোট্ট বোন আছে। ওরা সবাই তোমাকে খুব ভালোবাসে। সবাই যার যার মতো তোমাকে খুঁজে চলেছে। তোমার মা খুব অসুস্থ হয়ে পড়েছে তোমাকে না পেয়ে। তোমার স্মৃতিগুলো জড়িয়ে ধরে সারাদিন শুধু কাঁদতে থাকে, যা আর চোখে দেখার মতো নয়। তাই সত্যি বলছো? আমার মা, বাবা আর একটা ছোট বোন আছে? আমার মা আমার জন্য কষ্ট পাচ্ছে বুঝি? অনেক কষ্ট পাচ্ছে। আমি তাহলে আমার মাকে দেখতে চাই। আমাকে আমার মায়ের কাছে নিয়ে চলো। না না, কর্মীলতাকে এখনই ওদের মুখোমুখি করা যাবে না। ওখানে হয়তোবা ওর শত্রু ওত পেতে আছে। ওখানে কিছুতে এই মুহূর্তে কর্মীলতাকে নিয়ে যাওয়া যাবে না। মানে কর্মীলতা, তুমি আগে সুস্থ হও, তোমার স্মৃতি ফিরে আসুক আগে, তারপর তোমাকে তোমার বাড়িতে পৌঁছে দেব। এ দায়িত্ব আমার। কারণ তুমি এখন যদি তোমার মাকে চিনতে না পারো, তাহলে সে তো আরো বেশি কষ্ট পাবে। তুমি কি এটা চাও? না না না, আমি কেন তা চাইবো? হ্যাঁ, আপনি তো একদম ঠিকই বলেছেন। আমি তো এভাবে বিষয়টা ভেবে দেখিনি। ইস, আমার যে কেন স্মৃতিটা হারাতে হলো। আমি কাউকে আর চিনতে পারছি না, কিছুতেই কিছু মনে করতে পারছি না। আচ্ছা, তবে কি করলে আমি আমার স্মৃতি ফিরে পাবো? কি করলে আমি আবার আমার মাকে চিনতে পারবো? বলো না তোমরা কেউ। কর্মীলতা, আমি তোমাকে আমাদের পুরনো দিনের সব কথা মনে করানোর চেষ্টা করব। তোমার সেই স্মৃতি বিজড়িত স্থানগুলোতে তোমাকে আমি নিয়ে যাব, যা দেখলে হয়তো তোমার সবকিছু মনে পড়তে পারে। হ্যাঁ কর্মীলতা, সূর্য একদমই ঠিক বলেছে। আর আমি আমার কবিরাজ বাবার থেকে তোমার স্মৃতি ফেরানোর বিষয়ে কোনো কিছু করা যায় কিনা সেটা করার চেষ্টা করব। দেখবে, আমরা দুজন মিলে তোমাকে ঠিকই আগের স্মৃতি ফিরিয়ে আনতে সাহায্য করব। তুমি কোনো চিন্তা করো না। সত্যি বলছো? আচ্ছা, তাহলে আমাকে এক্ষুনি সেই জায়গাগুলোতে নিয়ে চলো যেখানে আমার জীবনের দীর্ঘ সময় আমি কাটিয়েছিলাম। আমি খুব দ্রুত আমার স্মৃতি ফিরে পেতে চাই। ঠিক আছে কর্মীলতা, তাহলে একটু অপেক্ষা করো। আমি এক্ষুনি জিল্লু ভাইয়াকে ডাকছি। সে সহজেই তোমাকে সব জায়গাগুলো ঘুরিয়ে দেখাতে পারবে। এরপর রাঙ্গুলি জিল্লুকে ডাকতে থাকে। এর কিছু সময় পরেই দেখা যায় জিল্লু সেখানে এসে পৌঁছায়। কর্মীলতা বুড়ি
ও তার বউ খুব অবাক হয়ে যায়। ওরে বাবা রে বাবা, কত বড় ঈগল পাখি এটা! কেমন ডাক দিতে মুহূর্তে হাজির হয়ে গেল। বলি, তোমরা কি সবাই জাদুকর নাকি? কিভাবে কি হচ্ছে এসব? আমি তো কিছুই বুঝতে পারছি না। চলো তোমরা আমার পিঠে চড়ে বসো। কোথায় যেতে হবে শুধু বলো একবার। এ কি, দানব ঈগলটা দিচ্ছে আবার মানুষের মতো করে কথাও বলতে পারে। যতই এদেরকে দেখছি ততই অবাক হচ্ছি। মনে হচ্ছে যেন রূপকথার দেশে চলে এসেছি। হ্যাঁ ভাবি, আপনি একদমই ঠিক বলেছেন। আমারও তো খুব অবাক লাগছে। এসব আমি কি দেখছি? কলমিলতা, এসব তো কিছুই নয়। তুমি তো এর থেকে অনেক বড় বিস্ময়কর ঘটনার সাক্ষী ছিলে, যা তুমি সবকিছু এখন ভুলে গিয়েছো। তুমি একটা কলমি গাছ থেকে মানুষ রূপ ফিরে পেয়েছিলে, যা তুমি তোমার স্মৃতি হারানোর কারণে কিছুই মনে করতে পারছো না। কে কলমি গাছ থেকে মানুষ রূপ ফিরে পেয়েছে? আমার কেন জানি এই কথাটা শোনার পর থেকে সে ঘটনাটা মনে পড়ে যাচ্ছে। সেদিন যে আমি ওই বাচ্চাটাকে মাটি চাপা দেওয়ার পরে কবরে একটা কলমি গাছের ডাল পুঁতে দিয়েছিলাম। এই ঘটনাটার সাথে তো এই বিষয়টার কোনো সম্পর্ক নেই, তাও কেন আমার মনের মাঝে হঠাৎ এই ঘটনাটা ভেসে আসছে, কিছুই যে বুঝতে পারছি না। কলমিলতার সূর্য জিল্লুর পিঠে চেপে বসে ও তারা আকাশে উড়াল দিল। আর এটা দেখে বুড়ির বউ যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারে না। বাবারে বাবা, দুটো মানুষকে নিয়ে কেমন করে অনায়াসে দানব ঈগলটা উড়ে গেল। ইস, মেয়েটার কত ভাগ্য, জমিদার ঘরের বউমা হতে যাচ্ছে, আবার কেমন পাখির পিঠে চড়ে দুনিয়া দেখার সুযোগ পাচ্ছে। আমার তো জীবনে কোনো শখই পূরণ হলো না। আমার খুব পাখির পিঠে চড়ে সাগর ঘুরতে যাওয়ার মন চাইছে। কত শখ ছিল বিয়ের পরে ঘুরতে যাব, কিন্তু তা তো আর কিছু জুটলো না কপালে। আমি এখন থেকে মায়ের সাথে ভালো ব্যবহার করব। ওকে বলে কয়ে একটু রাজি করেই নেব ওই পাখিটাকে, যাতে ওর পিঠে চড়িয়ে আমাকেও একটু ঘুরতে নেয়। কি হলো বৌমা, তখন থেকে কি এত ভেবে চলেছ বলো তো? মা, যদি কিছু মনে না করেন একটা কথা বলি। চলেন না আমরা একদিন সমুদ্র ঘুরে আসি। আমার ঘুরলে হয়তো মনটা একটু ভালো হবে, আর আমার এই খিটখিটে মেজাজটা হয়তো আর থাকবে না। সাগরের জলে নামলে আমার মেজাজ সব পানিতে ধুয়ে ঠান্ডা হয়ে যাবে। ও বাবা, কার মুখে কি শুনছি? তা বলি ঘুরতে যাবে তো ভালো কথা, কিন্তু আমাদের কি এত টাকা পয়সা আছে যে সাগর ঘুরতে যাব? আর সেটা তো এখান থেকে অনেক দূরের পথ, আর অনেক টাকা পয়সারও ব্যাপার রয়েছে। কে বলেছে ঘুরতে যেতে টাকা লাগবে? কিচ্ছুই লাগবে না। ওই যে দানব ঈগলটা আছে না, দেখলেন না কেমন করে মায়ার জমিদার পুত্রকে কেমন অনায়াসে উড়িয়ে নিয়ে গেল? তেমনি করে আমি আপনি সবাই মিলে একদিন ওই ঈগলের পিঠে চড়ে বিনা খরচে ঘুরতে যাব। কি বলেন? মা গো মা, কি বলছো এসব? তুমি কি আমাকে এই বয়সে তাড়াতাড়ি মারতে চাইছো নাকি? এই বুড়ো বয়সে আমি ওই পাখির পিঠে চড়বো? একটা বার পড়ে গেলে তো আমার জীবন ওখানেই শেষ। তোমার এমন পাগলামি দেখলে আর বাঁচি না বাপু। আমি ঘরে গেলাম, তুমি থাকো এখানে বসে বসে স্বপ্ন দেখো পাখির পিঠে চড়া। এই জন্য এই বুড়ির সাথে আমি কখনোই ভালো ব্যবহার করি না। একটু ভালোভাবে কথা বলতে গেলাম, তাতেও কোনো লাভ হলো না। ভালো কথা তার ভালো লাগে না। এদিকে সূর্য আর কলমিলতা জিল্লুর পিঠে চড়ে পৌঁছে যায় সেই সুন্দরপুর জঙ্গলে, যেখানে কলমিলতা তার জীবনের বেশিরভাগ সময়ই কাটিয়েছিল। জিল্লু ভাইয়া, এখানেই নেমে পড়ো।
আমরা আমাদের গন্তব্যে চলে এসেছি। আমি আশেপাশেই থাকবো। যখন তোমাদের আমার কি দরকার পড়বে আমাকে শুধু 3 বার জিল্লু বলে ডাক দিও। আমি তাহলে এবার যাচ্ছি। ঠিক আছে জিল্লু ভাইয়া, তাই হবে। কলমিলতা, এই যে দেখো, এই যে সেই জায়গা যেখানে তুমি বহু বছর কলমি গাছ হয়ে জীবন কাটিয়েছিলে। এই যে দেখো, এই যে ঠিক এই জায়গাটাতেই তুমি ছিলে। তোমার কিছু কি মনে পড়ছে কলমিলতা? সূর্যের কথা শুনে কর্মীলতা সেই জায়গাটার চারপাশ ভালো করে চোখ বুলাতে থাকে ও ধীরে ধীরে তার ঝাপসাভাবে কিছু ঘটনা চোখে ভাসে। হ্যাঁ, আমার চোখে কিছু ঘটনা ভাসছে ঝাপসাভাবে। আমি কিছু ঘটনা দেখতে পাচ্ছি, তবে কোনো কিছুই না পরিষ্কার নয়। আমি সবসময় এমন ঝাপসাভাবে অনেক কিছু দেখতে পাই যা স্পষ্ট নয়। তবে এই জায়গাটা আমাকে খুব টানছে। আমি অনুভব করতে পারছি এই জায়গাটাতে হয়তো সত্যি আমার অনেক আপন। আমি সবকিছু স্পষ্টভাবে মনে করতে চাই। আমি আমার আগের দিনগুলোকে ফিরে পেতে চাই। আপনি দয়া করে আমাকে সাহায্য করুন আমার পুরনো সব স্মৃতি ফিরে পেতে। হ্যাঁ কলমিলতা, অবশ্যই আমি তোমাকে সাহায্য করব। তবে তোমার এত উতলা হওয়ার কোনো দরকার নেই। তুমি ধীরে ধীরে সব মনে করার চেষ্টা করো। আর আঙ্গুলি তো গেছি তোমার স্মৃতি ফিরে আনার জন্য একটা ব্যবস্থা করতে। দেখবে একটা না একটা উপায় ঠিকই বের হয়ে যাবে। আচ্ছা, রাঙ্গুলি পাখি কি পারবে আমার স্মৃতি ফিরিয়ে দিতে? ও তো একটা ছোট্ট পাখি মাত্র, ও কি করে এসব করবে? না না কলমিলতা, রাঙ্গুলি আগেও এমন অনেক অসাধ্য সাধন করেছে ওর কবিরাজ বাবার থেকে সাহায্য নিয়ে। আজও এর ব্যতিক্রম হবে না। কবিরাজ বাবা অনেক ভালো মানুষ। সে কোনো না কোনো ভাবে একটা উপায় ঠিকই বের করে ফেলবে তোমার জন্য। আমার এটাই বিশ্বাস। হয়তো রাঙ্গুলি এতক্ষণে ওখানে পৌঁছেও গেছে। এদিকে সত্যি রাঙ্গুলি ততক্ষণে ওর কবিরাজ বাবার বাড়িতে পৌঁছে যায়। কি রে রাঙ্গুলি, তুই হঠাৎ এতদিন পরে? কোনো বিপদ হয়েছে নাকি? কবিরাজ বাবা, এতদিনে অনেক কিছুই ঘটে গিয়েছে আমার সাথে। হয়তো আপনি আপনার এই রাঙ্গুলিকে আর কোনোদিন দেখতেও পেতেন না। ভাগ্যের জোরে আমি কোনোভাবে মরতে মরতে বেঁচে ফিরেছি। তবে এই কথা পরে বলা যাবে কবিরাজ বাবা। তবে এই মুহূর্তে যে আরো বড় বিপদে আছি। কবিরাজ বাবা, কলমিলতা স্মৃতি হারিয়ে গিয়েছে। ওকে যে করে হোক স্মৃতি ফিরিয়ে আনতে হবে। আপনি একটা ব্যবস্থা করুন বাবা। আমরা সবাই খুব কষ্ট পাচ্ছি ওর জন্য। তাই না কি রে, কি বলিস এসব? আচ্ছা ঠিক আছে, দাঁড়া, আমি দেখছি কি করা যায়। আমাকে একটু ভাবতে সময় দে। এরপর কবিরাজ গভীরভাবে ধ্যানমগ্ন হয় ও সে একটা উপায় খুঁজে পেতে সক্ষম হয়। উপায় তো একটা পেয়েছি রাঙ্গুলি, তবে সেটা যে লম্বা সময়ের কাজ, যা কলমিলতার এই মানুষ রূপ থেকে কাজ করা সম্ভব হবে না। বেশ কঠিন বলা চলে। কলমিলতার পরিবার কি সেটা মেনে নিতে পারবে? এটা যে আগে জানা দরকার। এটা যে বড়ই ঝুঁকিপূর্ণ। এসব কি বলছেন আপনি কবিরাজ বাবা? কি এমন কঠিন কাজ হতে পারে সেটা? আমরা তো এর আগেও অনেক কঠিন, অনেক ঝুঁকিপূর্ণ কাজ করতে সক্ষম হয়েছি। তবে এটা কেন পারবো না? এটা কি আগের যে কোনো কাজ থেকে ঝুঁকিপূর্ণ? সেটা আমি বলতে পারবো না। তবে শোন, কলমিলতাকে তার স্মৃতি পুনরায় ফিরে পেতে হলে আমাদেরকে যে কাজের মধ্য দিয়ে যেতে হবে। আমি একটা জাদু পথ্য দেব তোকে। সেটা 2 দিন ব্যবহার করার ফলে কলমিলতা আবারও সেই পুরনো গাছ রূপে ফিরে যাবে। আর ওই গাছ রূপে ফিরে যাওয়ার পরে কলমিলতাকে সেই জঙ্গলের ঠিক একই স্থানে রেখে দিতে হবে। ও এরপর ওর সবচেয়ে কাছের মানুষের দ্বারা একটা রক্তচুনি কলমিলতার গাছের গোড়ায় পুঁতে রাখতে হবে। তাও সূর্য ডুবে যাওয়ার ঠিক আগ মুহূর্তে। তবে সে লাল রক্তচুনিটা মাত্র একবারই কাজ করবে। এজন্য সব মিলে কাজটা বেশ ঝুঁকিপূর্ণ। কবিরাজ বাবা, এ তো অনেক কঠিন কাজ বলে মনে হচ্ছে। কলমিলতাকে তাহলে কি আবারও সেই গাছ রূপে ফিরে যেতে হবে? এটা কি কলমিলতার পরিবার মেনে নিতে সম্মত হবে? আমি তো বুঝতে পারছি না কিচ্ছু। আমাদের তো উচিত হবে না ওর পরিবারের মতামত না নিয়ে এই কাজটা শুরু করা।
কবিরাজ বাবা, আর অন্য কোনো উপায় কি নেই? না না, আমার জানা এই একটাই রাস্তা আছে। আর একটা উপায় আছে, যেটা হলো প্রাকৃতিক, যা সময়ের সাথে সাথে হয়তো তোর স্মৃতিকে একটু একটু করে ফিরে আনতে পারবে। তবে এটা ঠিক কতদিনে ফিরে আসবে এটা বলা আমার পক্ষে অসম্ভব। কবিরাজ বাবা, কর্মীলতাকে তার অতীতের ঘটনা বললে সে ঝাপসা ভাবে মনে করতে পারে, তবে পুরোপুরি ভাবে কিছুই সে মনে করতে পারে না। আমি জানি না এখন কি করব আমি। আমাকে এই বিষয়টা সবার সাথে আগে বলতে হবে। যদি সবাই রাজি হয় তবে না হয় আমি আবারও আসব। আমি তাহলে এখন যাই। দাঁড়া রাঙ্গুলি, আমি তোকে একটা রক্ষা কবচ দিতে চাই, যেটা তোকে সমস্ত অশুভ ছায়া ও জাদুটোনা থেকে রক্ষা করতে সাহায্য করবে। এদিকে আয়, এদিকে আয়, আমি এটা তোর পালকের আড়ালে লুকিয়ে রেখে দিই। এই বলে কবিরাজ রাঙ্গুলিকে একটা রক্ষা কবচ দেয় ও সেটা রাঙ্গুলির ডানার পালকের আড়ালে লুকিয়ে রাখে। ধন্যবাদ কবিরাজ বাবা, আপনি আমার চেয়েও আমার ভালোর কথা বেশি ভাবেন। আপনি ছোট থেকে আমাকে যেভাবে রক্ষা করে চলেছেন, আপনার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। কবিরাজ বাবা, এবার তাহলে আমি আসি। এই বলে রাঙ্গুলি সেখান থেকে উড়ে চলে যায় সুন্দরপুর জঙ্গলের উদ্দেশ্যে। আর এদিকে কর্মীলতা তখনও সেই বনটা ভালোভাবে ঘুরে ঘুরে দেখতে থাকে। আমার আজ এই জায়গাটায় এসে খুব ভালো লাগছে। আমার এখান থেকে যেন ফিরে যেতে মনে চাইছে না। এই জায়গাটা যেন আমার অনেক আপন, অনেক টান আমার এই জায়গাটাতে, অনেক কাছে, এমনটাই মনে হচ্ছে। আচ্ছা, আমরা কি আজ এখানে থেকে যেতে পারি না? না না কর্মীলতা, এসব তুমি কি বলছো? এই জায়গাটা মানুষের জন্য একদমই নিরাপদ নয়। যখন তুমি আগে এখানে ছিলে তখন তো তুমি মানুষও পেয়েছিলে না, একটা কর্মী গাছ হয়ে এখানে বেঁচেছিলে, যে কারণে তোমার তেমন কোনো বিপদ হয়নি। তবে এখন আর সেটা ঠিক হবে না কর্মীলতা। আমার সাথে কিন্তু তোমার এই জঙ্গলে প্রথম দেখা হয়েছিল। আমাকে একটা বিষধর সাপ ছবল দিতে যাচ্ছিল, আর তখন তুমি সেটা দেখতে পেয়ে আমাকে সতর্ক করলে, আর এভাবেই তুমি আমাকে বিপদ থেকে রক্ষা করেছিলে। ওমা, তাই? কি বলছেন আপনি? আমি আপনাকে রক্ষা করেছিলাম? কিন্তু কিভাবে? আমার তো কিছুই মনে নেই। আপনি বলুন না আমাকে সব খুলে, আমার খুব শুনতে ইচ্ছা হচ্ছে। তুমি শুনবে কর্মীলতা? তবে শোনো, তুমি যখন আমাকে বিষধর সাপের হাত থেকে রক্ষা করলে, আমি এর বিনিময়ে তোমাকে প্রতিদান দিতে চেয়েছিলাম। আমি আমার বংশমর্যাদার পরিচয় দিচ্ছিলাম তোমাকে। আমি সব টাকা দিয়ে যেন মূল্য শোধ করতে চাইছিলাম, কিন্তু তুমি আমাকে এর জবাবে কি বলেছিলে জানো? কি বলেছিলাম আমি? বলুন তো, আমার তো এই গল্পগুলো শুনতে বেশ ভালোই লাগছে। তুমি আমাকে বলেছিলে আপনার মতো অহংকারী লোকের সাথে আমি দেখা দিতে চাই না। আমি নাকি অহংকারী, টাকা দিয়ে সব ঋণ শোধ করতে চাই। তুমি আমার সাথে বন্ধুত্ব করতে রাজি হচ্ছিলে না। হ্যাঁ, ঠিকই তো বলেছিলাম। সত্যি আপনার সাথে পরিচয় পর্বটি ভীষণ মজার ছিল বলা যায়। আমার তো খুব ভালো লাগছে শুনতে। মনে হচ্ছে যেন কোনো এক রূপকথার গল্প শুনছি। তারপর কি হলো বলুন না? আমি কিভাবে তারপর আপনার সাথে বন্ধুত্ব করতে রাজি হলাম? হ্যাঁ, তারপর আমি তোমার কাছে প্রমাণ দিতে একটা চ্যালেঞ্জ গ্রহণ করলাম। আমি তোমার বিশ্বাস অর্জন করতে উঠে পড়ে লাগলাম। এরপর তুমি ধীরে ধীরে আমাকে তোমার বন্ধুর স্বীকৃতি দিলে। যা কঠিন ছিল তোমাকে রাজি করানো, বাবা, আমার এখনো মনে পড়লে যেন গায়ে ঘাম ছুটে যায়। হ্যাঁ, তা তো একটু কষ্ট করতেই হবে। এত সহজে করে বিশ্বাস অর্জন করা যাবে কেন? একটু বাজিয়ে তো দেখতেই হতো, তাই না? কর্মীলতা, তুমি কিন্তু আমার সাথে মজা করতে শুরু করেছো। এভাবেই সূর্যর কর্মীলতা তাদের অতীতের ঘটনাগুলো বলতে থাকে। কর্মীলতা যেন সূর্যের মুখ থেকে পুরোনো দিনের গল্প শুনতে শুনতে বিভোর হয়ে যায় ও মাঝে মধ্যেই খিলখিল করে হেসে ওঠে। আর সূর্য সেই হাসির প্রেমে পড়তে আজও ভুলে যায় না। এভাবে ওদের কথোপকথন চলতেই থাকে। আর এদিকে কখন যেন সূর্যটাও পশ্চিমে অস্তমিত হতে শুরু করে। বন্ধুরা, সূর্য কি পারবে কর্মীলতাকে তার স্মৃতি ফিরিয়ে দিতে, নাকি আবারও ওদের এক কঠিন অভিযানের মধ্য দিয়ে যেতে হবে? কি হতে চলেছে আগামী পর্বে
দেখতে হলে চোখ রাখো গল্প ঝুলিতে। আর আজকের পর্বটি তোমাদের কাছে কেমন লাগলো? যদি আজকের পর্বটি ভালো লেগে থাকে তবে অবশ্যই বেশি বেশি লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে গল্প ঝুলির সাথেই থাকো ও পরবর্তী পর্বটি দেখার জন্য অপেক্ষা করো।